তো আমরা এরপর করব হচ্ছে গুরুত্বপূর্ণ জিকের পার্ট 14 করব। বলছে কলেরা প্রধানত ড্যাশের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো কলেরা জানো দূষিত জলের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি ছড়িয়ে পড়ে। তো কলেরা যদি বলা হয় ব্যাকটেরিয়ার নাম কি জানো? এটা সবাই ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি হচ্ছে কলেরা বিজ্ঞান কলেরার আর কি ব্যাকটেরিয়াটার নাম, যিনি যেটা আর কি ছড়ায়। ওকে, এরপরে দেখো নেক্সট বলছে পশ্চিমবঙ্গের নিচের কোন অঞ্চলে লোহা এবং ম্যাঙ্গানিজ ভান্ডারের জন্য অ্যাকচুয়ালি কিন্তু পরিচিত? সেটা হচ্ছে কি তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আয়রন এবং ম্যাঙ্গানিজের জন্য কিন্তু মানে প্রচণ্ড প্রসিদ্ধ। নেক্সট বলছে নিচের কোন ফসলের সংমিশ্রণে মৎস্য চাষ করা হয়ে থাকে? ঠিক আছে, মৎস্য চাষ করা হয়ে থাকে কিন্তু চালের সাথে, রাইস কাল্টিভেশনের সাথে সাথে কিন্তু মৎস্য চাষ করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে যদি বলা হয় এখান থেকে কিছু প্রশ্ন, যে এই যে মৎস্য চাষ যেটা রয়েছে, তো এর কালচারটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে কিন্তু পিসি কালচার, PISCI, পিসি কালচার। ঠিক আছে, মৎস্য চাষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি পিসি কালচার। আচ্ছা, আর কিছু কিছু রয়েছে, যদি মানে মৌমাছিকে বলা হয়ে থাকে, মৌমাছির কালচারটাকে কি বলা হয়ে থাকে? এপিকালচার বলা হয়ে থাকে, এপিকালচার বলা হয়ে থাকে। আচ্ছা, সিল্কের কাল্টিভেশনকে কি বলা হয়ে থাকে বলো তো? সিল্ক, এটা মনে রাখবে সেরিকালচার। ঠিক আছে, সেরিকালচার। ওকে, চলো নেক্সট বলছে দেখো নিচের কোনটি অ্যানেস্থেসিয়ার জন্য ব্যবহৃত হয়? অ্যানেস্থেসিয়ার জন্য ব্যবহৃত হয় তোমার অক্সিজেন ও নাইট্রাস অক্সাইড, মানে কি O2 প্লাস N2O কিন্তু এখানেতে ব্যবহার করা হয়ে থাকে, O2 এবং N2O। তো এরপর যদি বলা হয় যে এদের রেশিওটা কত কত, মনে রাখবে O2:N2O যেটা দেওয়া হয় নাইট্রাস অক্সাইড, এটা O2:N2O হচ্ছে কত? 2:1। এটা কিন্তু অ্যানেস্থেসিয়ার জন্য দেওয়া হয়ে থাকে। ওকে, তো চলো নেক্সট। ওকে, এরপর দেখো বৈদ্যুতিক হিটারে, হ্যাঁ, বৈদ্যুতিক হিটারে গরম করার উপাদান কোন ধাতু? দেখো বৈদ্যুতিক হিটারে দেওয়া হয়ে থাকে কিন্তু নাইক্রোম তার দেওয়া হয়ে থাকে। তো এই নাইক্রোম তারে কি কি রয়েছে মনে রাখবে? নাইক্রোম রয়েছে, দেখো বুঝতেই পারছো, সরি নাইক্রোম বলছি, তোমার নিকেল রয়েছে, আর রয়েছে কি তোমার ক্রোমিয়াম। নিকেল আর ক্রোমিয়াম কিন্তু রয়েছে। এরপর যদি বলে কত পার্সেন্ট রয়েছে, 80% নিকেল রয়েছে এবং বাকি 20% কিন্তু তোমার ক্রোমিয়াম কিন্তু রয়েছে। ওকে, আর যদি বলা হয় যে দেখো কপারের সাংকেতিক চিহ্ন কি? Cu। আর যদি বলা হয় এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, মানে অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। সিলভার হচ্ছে কি তোমার Ag হচ্ছে কি সিলভার, এবং এর অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 47। সিলভার থেকে তোমার একটা প্রশ্ন আসবে যে সব থেকে ভালো তড়িৎ পরিবাহীর নাম কি? তড়িৎ পরিবাহী ধাতুর নাম কি? সেটা মনে রাখবে সিলভার। ওকে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা হচ্ছে সিসার দেখো সিসাকে লেখা হয়ে থাকে PB এর আকারে লেখা হয়ে থাকে। তো এর অ্যাটমিক নাম্বার কত? এর অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 82। ওকে, এবার দেখো এক মোল, এটা তো সবাই জানো, 6.023 × 10⁻23। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এত। তাহলে এক মোল সমান এতগুলো কিন্তু অনুসংখ্যা। ওকে, নেক্সট চলো। ওই যে চুম্বকের সর্বোচ্চ চৌম্বক বল কোথায় আছে? চৌম্বক বল সব থেকে রয়েছে কিন্তু উভয় মেরুতে। ধরে নাও এটা যদি তোমার চুম্বক যদি হয়, এটা চুম্বক দণ্ড যদি হয়, তো চুম্বক দণ্ডগুলো এরকম করে মানে চুম্বকের যদি তুমি শক্তিগুলো দেখো এইভাবে আর কি ছড়িয়ে যায়। ঠিক আছে, এবং এদের ক্ষেত্রে এরকম এই দিকটা এরকম করে কিন্তু ছড়িয়ে যায়। তো তুমি দেখতে পাচ্ছ মাঝখানের দিকে কোনো কিন্তু চুম্বক শক্তি কাজই করছে না, এই দিকে কোনো কিন্তু চুম্বক শক্তি থাকেই না মাঝখানেতে। অ্যাকচুয়ালি থাকে কিন্তু তোমার চুম্বক বলটা থাকে কিন্তু এই উভয় মেরুতে কিন্তু একত্রিত থাকে। যদি এটা নর্থ মেরু হয় এবং এটা যদি সাউথ মেরু হয়, এদের এখানে চুম্বক শক্তি সব থেকে বেশি থাকে, মাঝখানেতে একদমই থাকে না বলতে গেলে। তো সেই জন্য রাইট অ্যান্সার হয়ে যাবে উভয় মেরুতে। নেক্সট দেখো নিচের কোনটি জোড়জোতা ইলেকট্রন বলা হয়ে থাকে? দেখো জোড়জোতা ইলেকট্রন সেটাকেই বলা হয় যেটাকে একদম বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেটাকে বলা হয় জোড়জোতা ইলেকট্রন। তাহলে বুঝতেই পারছো একটি পরমাণু বহিস্থ ইলেকট্রন, তাহলে অপশন হয়ে যাবে 2। একদম দেখো বহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রন, এটাই হয়ে যাবে তোমার কিন্তু রাইট অ্যান্সার। যেমন আমি তোমাকে বললাম সোডিয়াম হচ্ছে কি 11 নম্বর মৌল। তাহলে এর যদি সর্ববহিস্থ কক্ষপথ বলা হয়, দেখো 2, 8, 1। তাহলে এর সর্ববহিস্থ কক্ষপথ কি? ধরে নাও এটা K কক্ষপথ, এটা L কক্ষপথ, এটা M কক্ষপথ। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে এই একটা ইলেকট্রন কি বলা হয়ে থাকে? কি জোড়জোতা ইলেকট্রন বলা হয়ে থাকে। ঠিক আছে, জোড়জোতা ইলেকট্রন। আচ্ছা,
এক মোল তো এক্ষুনি করলাম 6.023 ইন্টু 10^23। তো চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে সি, বেসিক, কোবল এবং জাভা, ঠিক আছে, হলো ড্যাশের উদাহরণ। ঠিক আছে, তো এগুলো কি বলতো, এটা হচ্ছে এক ধরনের একটা উচ্চ স্তরের ভাষা এটা। ঠিক আছে, উচ্চ স্তরের ভাষা হচ্ছে এগুলো, এই যে বেসিক, C++, এগুলো এক ধরনের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ এগুলো। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি জনপ্রিয় মনীষা কল্যাণ কোন খেলার সাথে যুক্ত? মনীষা কল্যাণ যুক্ত কিন্তু ফুটবলের সাথে যুক্ত মনীষা কল্যাণ। ঠিক আছে, মনীষা কল্যাণ ফুটবলের সাথে কিন্তু যুক্ত। তো এরপর বলে রাখি, তিনি হচ্ছেন ফার্স্ট ফুটবলার। ঠিক আছে, তিনি হচ্ছেন কি ফার্স্ট ফুটবলার। ঠিক আছে, ফার্স্ট ফুটবলার যিনি UEFA উইমেন্স চ্যাম্পিয়ন লিগে তিনি যুক্ত ছিলেন। উইমেন্স চ্যাম্পিয়ন লিগেতে তিনি খেলেছেন বা তিনি যুক্ত ছিলেন। ঠিক আছে, ওকে। যদি বলা হয় লন টেনিস, লন টেনিসে এমন কে কে নাম রয়েছে বলো তো? লন টেনিসে তো জানা রয়েছে, লন টেনিসে রয়েছে কি আমাদের লিয়েন্ডার পেজ। ঠিক আছে, এটা লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা, সানিয়া মির্জা। তো এগুলো সব কি, সানিয়া মির্জা, এগুলো সব কি লন টেনিসের সাথে যুক্ত। আচ্ছা, এরপর যদি বলে ক্রিকেট তো জানো, MS ধোনি, যুবরাজ সিং, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি। ঠিক আছে, তো এগুলো সব কি ক্রিকেটের সাথে যুক্ত। ব্যাডমিন্টন যদি বলা হয়, ব্যাডমিন্টন মনে রাখবে প্রকাশ পাদুকন। ঠিক আছে, যিনি হচ্ছেন কি দীপিকা পাদুকনের বাবা, প্রকাশ পাদুকন। ঠিক আছে, তারপরে যে PV সিন্ধু, ঠিক আছে, PV সিন্ধু, ইনি কিন্তু পুরোপুরিভাবে ব্যাডমিন্টনের সাথে, বা আরেক কি সাইনা নেহওয়াল। তো এনারা সব ব্যাডমিন্টনের সাথে কিন্তু যুক্ত। ওকে, নেক্সট দেখো, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে কোন সুলতান পরাজিত হয়েছিলেন? তো বাবরের কাছে পরাজিত হয়েছিলেন কে? ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিলেন। ঠিক আছে, 1526 সালে পানিপথের যুদ্ধ হয়েছিল। তো বাবর এখানে কি অ্যাপ্লাই করেছিলেন মনে রাখবে, প্রথম বন্দুক ও কামানের ব্যবহার করেছিলেন। প্রথম বাবর এই যুদ্ধেতেই। আচ্ছা, যদি বলা হয় এই ইব্রাহিম লোদি মনে রাখবে লোদি বংশের শেষ রাজা এবং দিল্লির সুলতানি বংশের শেষ রাজা কিন্তু হচ্ছে তোমার লোদি বা ইব্রাহিম লোদি। আচ্ছা, ইব্রাহিম লোদির ছোট ভাইয়ের নাম হচ্ছে কি মামুদ লোদি হচ্ছে ইব্রাহিম লোদির ভাইয়ের নাম। আচ্ছা, এবার দেখো সিকান্দার লোদি হচ্ছে কি বহুলুল লোদির পরেই কিন্তু সিকান্দার লোদি বসে, বা বহুলুল লোদির ছেলের নাম হচ্ছে কি সিকান্দার লোদি। তো সিকান্দার লোদির কি ছদ্মনামে লিখতেন মনে রাখবে, গুলরুকি ছদ্মনামে তিনি কিন্তু সবকিছু লিখতেন, গুলরুকি ছদ্মনামে লিখতেন তিনি। আচ্ছা, হ্যাঁ, আর সিকান্দার লোদি মনে রাখবে বারিদ নামক নয়, ভুল বললাম, হ্যাঁ, তিনি একটি শহরের পত্তন করেন, সেটা মনে রাখবে আগ্রা নগরের তিনি কিন্তু পত্তন করেন, আগ্রা নগর। আর বহুলুল লোদি কি হচ্ছে, লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলুল লোদি। ঠিক আছে, লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলুল লোদি। আর যদি বলে প্রথম আফগান বংশ কোনটা, বাকি সব বংশ কিন্তু তুর্কি বংশ ছিল, মানে দিল্লি সুলতানি বংশ সব তুর্কি বংশ ছিল, কিন্তু একমাত্র আফগান বংশ ছিল, সেটা কিন্তু মনে রাখবে লোদি বংশ, আফগান বংশ। ওকে, নেক্সট চলো। হ্যাঁ, আর একটা বলে রাখি, সিকান্দার লোদির আর একটা নাম কিন্তু হচ্ছে নিজাম খাঁ হচ্ছে সিকান্দার লোদির নাম। নেক্সট চলো, বলছে দেখো পরবর্তী বৈদিক যুগের সর্বোচ্চ দেবতা কে ছিলেন? তো বুঝতেই পারছো সর্বোচ্চ দেবতা হবে কি প্রজাপতি। নেক্সট বলছে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নিচের কোনটি সেরা অনুসন্ধানী চলচ্চিত্র পুরস্কার পেয়েছে? অনুসন্ধানী চলচ্চিত্র মানে কি ইনভেস্টিগেটিভ। ওকে, ইনভেস্টিগেটিভ। তো সেটা রাইট অ্যান্সার হবে কি লুকিং ফর চালান হবে এটা রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে 2023 সালের ভারতের আগে কোন দেশগুলো G20 প্রেসিডেন্টটি অধিষ্ঠিত হয়েছিল, মানে ভারতের আগে কোনটাতে হয়েছিল? তো অ্যাকচুয়ালি হয়েছিল কি ইন্দোনেশিয়াতে। তো ইন্দোনেশিয়াতে হয়েছিল, এই মানে ভারতে হয়েছিল অ্যাকচুয়ালি 2023-এ, ভারতে হয়েছিল G20 সামিট হয়েছিল 2023-এ কিন্তু হয়েছিল, কিন্তু ভারতের আগে হয়েছিল কোথায়? ইন্দোনেশিয়াতে কিন্তু হয়েছিল। আচ্ছা, এরপর দেখো, এরপর যদি বলা হয় যে প্রথম G20 সামিট কোথায় হয়েছিল? প্রথম G20 সামিট হয়েছিল ওয়াশিংটন ডিসিতে হয়েছিল, সেটা কত সালে? 2008 সালে কিন্তু হয়েছিল।
আর যদি বলে G20-তে কতগুলো মেম্বার কান্ট্রিজ রয়েছে, সেটা কিন্তু মনে রাখবে 19 কান্ট্রিজ রয়েছে, 19টি কান্ট্রিজ কিন্তু রয়েছে। নেক্সট বলছে কোন মুঘল শাসক ফতেপুর সিক্রি শহরটি কিন্তু নির্মাণ করেছিলেন? তো দেখো ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন কে? আকবর কিন্তু নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রি। তো এখানে যেটা বলার, ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন এবং ফতেপুর সিক্রিতে পরবর্তীকালে তিনি তার রাজধানী কিন্তু স্থানান্তরিত করে দেন ফতেপুর সিক্রিতে। সেটা কত সালে? 1569 সালে ফতেপুর সিক্রি তার কিন্তু পুরোপুরি ক্যাপিটাল হয়ে যায়। আচ্ছা, এরপর যদি বলা হয় যে আকবর আর কি করেন? আকবর হচ্ছে কি দিন ই ইলাহি প্রবর্তন করেন। দিন ই ইলাহি তিনি কিন্তু প্রবর্তন করেন। সেটা কত সালে? 1581 থেকে 1582 সালের মধ্যে তিনি কিন্তু প্রবর্তন কিন্তু করেছিলেন। ঠিক আছে, 1581-82 সালে। আচ্ছা, তারপর দেখে নাও জাহাঙ্গীর যদি বলো, জাহাঙ্গীর হচ্ছে কি দ্বাদশ আইন। ঠিক আছে, দ্বাদশ আইন প্রবর্তন করেন কে? দ্বাদশ আইন প্রবর্তন করেন কিন্তু জাহাঙ্গীর। ঠিক আছে। আচ্ছা, এরপর যদি বলা হয় যে 12 ভূঁইয়াতে দমন করেছিলেন কে? 12 ভূঁইয়া। ঠিক আছে, এনাতে দমন করেছিলেন কে? সেটা মনে রাখবে কিন্তু জাহাঙ্গীর। আচ্ছা, যদি বলা জাহাঙ্গীর কাকে হত্যা করেন, মনে রাখবে শিখদের পঞ্চম গুরু অর্জুনকে। শিখদের পঞ্চম গুরু অর্জুনকে হত্যা করেন কিন্তু জাহাঙ্গীর। আচ্ছা, যদি বলে শাহজাহান কি করেন, মনে রাখবে হুগলি থেকে পর্তুগিজদের তাড়িয়েছিলেন কে? সেটা হচ্ছে কি শাহজাহান। সেটা কত সালে? মনে রাখবে 1637 সালে শাহজাহান কিন্তু ওনাদেরকে তাড়িয়েছিলেন বা পর্তুগিজদের তাড়িয়েছিলেন। আচ্ছা, এরপর দেখো শাহজাহান অ্যাকচুয়ালি জানো তো, শাহজাহান তো জানো সবাই হচ্ছে কি তাজমহল তৈরি করেছে, তাই না? ওকে, আর শাহজাহানের সময়টাই মনে রাখবে মুঘল যুগের সুবর্ণ যুগ বলা হয়ে থাকে। ঠিক আছে, মুঘল যুগের সুবর্ণ যুগ বলা হয় শাহজাহানের সময়টাকে। আচ্ছা, হুমায়ুন সম্বন্ধে যদি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, মনে রাখবে হুমায়ুনের সাথে শেরশার একটা যুদ্ধ হয়েছিল। এটা হচ্ছে কি 1539 সালে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম হচ্ছে কি চৌসারের যুদ্ধ। আর একটা হয়েছিল 1540 সালে হয়েছিল, সেটা হচ্ছে কি কনৌজের যুদ্ধ। কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ। তো দুটোতেই কিন্তু শেরশাহ জিতেছিল। ওকে, নেক্সট চলো, ভারতীয় সংবিধানের 360 নম্বর ধারার সাথে কোনটি সম্পর্কিত? দেখো 360 নম্বর ধারার সাথে কিন্তু আর্থিক জরুরি কিন্তু জড়িত। তো এরপর কথা বলি, এই যে 360 নম্বর ধারা বললাম, তো আর কি কি ধারা রয়েছে বা কি কি জরুরি ব্যবস্থা রয়েছে? দেখো এই যে 360 নম্বর ধারা যেটা আমি বললাম, যেটা আর্থিক জরুরি রয়েছে, সেটা কিন্তু মনে রাখবে সিম্পল মেজরিটিতে কিন্তু পাস করা যায়। কি বললাম? সিম্পল মেজরিটিতেই কিন্তু এটা পাস করা যায়। আর জাতীয় জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেলে রয়েছে? সেটা মনে রাখবে 352 নম্বর আর্টিকেলে রয়েছে। আর রাষ্ট্রীয় জরুরি অবস্থা যেটা রয়েছে কিন্তু 356 নম্বর আর্টিকেলে রয়েছে। কিন্তু এই যে রাষ্ট্রীয় জরুরি অবস্থা যেটা রয়েছে, সেটাকে ইংলিশে বলা হয় তাই কি প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি বলা হয়ে থাকে। ওকে, তো এটা 356 নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে। তো এই এমার্জেন্সি চালু করতে গেলে কি 6 মাস অন্তর অন্তর তোমাকে কিন্তু এই রিনিউয়াল কিন্তু নিতে হয়। ওকে, নেক্সট চলো, বলছি নিচের কোনটি নদীর দৈর্ঘ্যের সঠিক ক্রম? তাহলে নদীর দৈর্ঘ্যের সঠিক ক্রম তাহলে বুঝতে পারছো কোনটা হবে। দেখো প্রথমত সব থেকে তো বড় হবে গঙ্গা, কনফার্ম। গঙ্গার পর হবে কি গোদাবরীর পর কৃষ্ণা, তারপরে হবে তোমার যমুনা। ঠিক আছে, তো তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরপর আমি করছি কি গঙ্গা সম্বন্ধে একটা এলাবোরেট তোমাদের সাথে ডিসক্রিপশন আমি করে দিচ্ছি। দেখো গঙ্গার দৈর্ঘ্য যদি বলা হয়, তাহলে আমি এইখানেতে লিখছি, উপরে লিখে দিয়ে যাচ্ছি। তাহলে গঙ্গার যদি দৈর্ঘ্য বলা হয়, সেটা কত কিলোমিটার? 25 কিলোমিটার হচ্ছে গঙ্গার কিন্তু দৈর্ঘ্য। এরপর দেখো গঙ্গার যদি বলা হয় বাম তীরের উপনদী, বাম তীর বা কি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি যদি বলা হয় বাম তীরের উপনদীগুলো, সেটা হচ্ছে প্রথমে কি গোমতী, দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে তোমার গন্ডক, তৃতীয় নম্বর যেটা হচ্ছে তোমার ঘাগড়া, তারপর হচ্ছে কোসি, তারপর রামগঙ্গা। এগুলো সব খাতায় নোট ডাউন করবে, রামগঙ্গা। এবং আর একটা রয়েছে তোমার হচ্ছে কি মহানন্দা। নেক্সট যদি বলা হয় যে গঙ্গার কিছু ডান তীরের উপনদী কি, ডান তীর বা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ কি রয়েছে, সেটা হচ্ছে কি যমুনা, তারপর হচ্ছে কি সোন,
দামোদর, আর কি রয়েছে তোমার পুনপুন। পুনপুন এটা হচ্ছে গঙ্গার সব ডান তীরের নদী। আচ্ছা যদি বলা হয় যে গোদাবরী, গোদাবরী কি রয়েছে তাহলে তোমার, গোদাবরী যদি বলা হয়েছে গোদাবরীর অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা তাহলে কত, গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে তোমার 1465 কিলোমিটার, 1465 কিলোমিটার। তো গোদাবরীর কয়েকটা ট্রিবিউটারিজ কি রয়েছে, এখানে ডান তীরে বাম তীরে অত দরকার নেই, এখানে শুধু ট্রিবিউটারিজগুলো বা উপনদীগুলো মনে রাখলেই হবে। সেটা মনে রাখবে প্রভারা, PRAVARA, ওকে। তারপর হচ্ছে কি পূর্ণা, PURNA, পূর্ণা। তারপর হচ্ছে কি তোমার মঞ্জিরা, মঞ্জিরাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ মঞ্জিরা গোদাবরীর উপনদী। তারপর হচ্ছে কি পেনগঙ্গা, তারপর হচ্ছে কি ওয়ার্ধা, তারপরে কি প্রাণহিতা, হ্যাঁ। আর একটা যেটা হচ্ছে তোমার ইন্দিরাবতী, ইন্দিরাবতী, এগুলো সব কিন্তু মনে রাখবে গোদাবরীর উপনদী। তো এটা একবার সবাই স্ক্রিনশট মেরে নিও, আমি পুরোটা একবার মুছছি, আমি বাকিগুলো তো ডিসক্রাইব করবো, ওগুলো লিখে নিও একটু বা স্ক্রিনশট মেরে নাও। ওকে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কি কৃষ্ণা, ওকে কৃষ্ণা। তো কৃষ্ণা সম্বন্ধে যদি বলি, এর দৈর্ঘ্য কত কিলোমিটার, 1400 কিলোমিটার, 1400 কিলোমিটার। তো এর যদি কয়েকটা উপনদী দেখো, সেটা হচ্ছে কি ভীমা, তুঙ্গভদ্রা, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার বীণা, পঞ্চগঙ্গা, পঞ্চগঙ্গা। তো এগুলো সব কিন্তু কৃষ্ণার উপনদী। আর কি রয়েছে কয়না, মুসি, এগুলো সব হচ্ছে কৃষ্ণার উপনদী। আর একটা রয়েছে সেটা হচ্ছে তোমার ইয়ামুনা, ইয়ামুনা কি 1376 কিলোমিটার। এখান থেকে তোমার প্রশ্ন একটাই আসবে, সেটা হচ্ছে কি যমুনা নদী, মনে রাখবে যমুনা নদী হচ্ছে গঙ্গার সব থেকে বড় ট্রিবিউটারি বা গঙ্গার সব থেকে বড় উপনদী, গঙ্গার সব থেকে বড় উপনদী। আচ্ছা, যমুনা গঙ্গার সাথে কোথায় মিশেছে, সেটা মনে রাখবে এলাহাবাদে মিশেছে, এলাহাবাদ, বা যেটাকে এখন বলা হয় থাকে প্রয়াগরাজ, প্রয়াগরাজে গিয়ে কিন্তু মিলেছে। নেক্সট দেখো বলছে এনজাইম ট্রিপসিনের কার্যকারিতা চিহ্নিত করুন। তো ট্রিপসিন কি অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি প্রোটিনটাকে হজম করে দেওয়া, ট্রিপসিনের কাজ হচ্ছে কি প্রোটিন হজম করা, এবং সেটা কোথায় পাওয়া যায় মনে রাখবে ক্ষুদ্রান্তে কিন্তু পাওয়া যায়। ক্ষুদ্রান্ত্রে মানে কি, এটা হচ্ছে কি স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে কিন্তু এটা পাওয়া যায়। ওকে নেক্সট দেখো বলছে, দেখো নিউক্লিয়ার মেমব্রেন ছাড়া পারমাণবিক উৎপাদনযুক্ত কোষকে ড্যাশ বলে। পারমাণবিক উৎপাদনযুক্ত হয়তো কিছু বাংলাতে কিছু ভুল আছে, যাই হোক নিউক্লিয়ার মেমব্রেন নেই কার বলো তো, অ্যাকচুয়ালি প্রোক্রিয়াটিক কোষের কিন্তু নেই, আছে ইউক্যারিওটিক কোষের কিন্তু রয়েছে। ওকে আচ্ছা নেক্সট দেখো বলছে উত্তর পূর্ব শীতকালীন মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় কোথায়, রাইট অ্যান্সার তো জানি করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল কোথায় রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে। এখানে তোমাদের প্রশ্ন কি জানো তো, বছরে দুবার বৃষ্টিপাত ঘটায় কোথায়, তো তোমার রাইট অ্যান্সার হবে করমণ্ডল উপকূল, ঠিক আছে, সেটার অ্যান্সার হবে কিন্তু তামিলনাড়ু। মালাবার উপকূল কোথায় রয়েছে বলো তো, মালাবার উপকূল রয়েছে কিন্তু কেরালাতে, ঠিক আছে। কন্নড় কোথায় রয়েছে তোমার, কর্ণাটকাতে কিন্তু কর্ণাটক রয়েছে, মানে কন্নড় উপকূলটা কিন্তু কর্ণাটকে রয়েছে, হ্যাঁ। আচ্ছা আর যদি বলা হয় যে কোঙ্কণ উপকূল, কোঙ্কণ উপকূল কোথায় রয়েছে তোমার, মহারাষ্ট্র থেকে গোয়া অবধি, ঠিক আছে, মহারাষ্ট্র থেকে গোয়া অবধি এগুলো সব কিন্তু তোমার কোঙ্কণ উপকূলের পার্ট এটা। নেক্সট দেখো বলছে স্যাটেলাইটগুলি বায়ুমণ্ডলের নিচের কোন স্তরে পৃথিবীকে প্রদক্ষিণ করে। দেখো স্যাটেলাইটগুলি থাকে কিন্তু মনে রাখবে এক্সোস্ফিয়ারে থাকে, এক্সোস্ফিয়ার মনে রাখবে সব থেকে বাইরের স্তর, মানে আমাদের অ্যাটমসফিয়ারের সব থেকে বাইরের স্তরে থাকে কিন্তু এটা এক্সোস্ফিয়ারটা, এবং এইখানেতে যত ধরনের স্যাটেলাইট থাকে, ওয়েদার স্যাটেলাইট থাকে, যাই স্যাটেলাইট থাকে সব কিন্তু এক্সোস্ফিয়ারে অবস্থিত। আচ্ছা স্ট্র্যাটোস্ফিয়ারে কি বলো তো, স্ট্র্যাটোস্ফিয়ারে মনে রাখবে আমাদের ওজোন লেয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার, এবং এইখানেতেই কিন্তু মনে রাখবে আমাদের উড়োজাহাজগুলো কিন্তু উড়ে উড়ে যায়, ঠিক আছে, যত উড়োজাহাজ রয়েছে সবগুলো কিন্তু এইটার উপর দিয়েই কিন্তু যায়। আচ্ছা ট্রোপোস্ফিয়ার তো জানো, ট্রোপোস্ফিয়ার হচ্ছে আমরা যেখানে বসবাস করছি সেটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আর মেসোস্ফিয়ার কি, মেসোস্ফিয়ার মনে রাখবে সব থেকে ঠান্ডা শীতল জায়গা, সব থেকে ঠান্ডা জায়গা হচ্ছে তোমার কিন্তু মেসোস্ফিয়ার। ওকে আচ্ছা যদি পুরোপুরিভাবে যদি সাজাতে হয় তাহলে আমি বলে দিচ্ছি, দেখো না, প্রথমে হবে তোমার কি ট্রোপোস্ফিয়ার হবে, ঠিক আছে।
তারপরে হবে তোমার হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার হবে, তারপরে হবে তোমার হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে হবে কিন্তু এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার সব থেকে লাস্টটা হবে। ওকে, নেক্সট চলো। আচ্ছা হ্যাঁ, আরেকটা এখান থেকে প্রশ্ন পড়ে, উচ্চতা বাড়ার সাথে সাথে কোথায় তোমার উষ্ণতা কমতে থাকে? কি বললাম, উচ্চতা বাড়ার সাথে সাথে মানে হাইট যত তোমার ইনক্রিজ হবে, ঠিক আছে, তো টেম্পারেচার তত কিন্তু তোমার ডাউন হবে। হ্যাঁ, সেটা কিন্তু মনে রাখবে ট্রোপোস্ফিয়ারেতে। ওকে, নেক্সট চলো। বলছে মহাত্মা গান্ধী 1918 সালে একটি সফল মিল ধর্মঘটের নেতৃত্ব দেন। তো সফল মিলটা হয়েছিল তোমার কথা আহমেদাবাদেতে, ঠিক আছে, আহমেদাবাদ মিল স্ট্রাইক তিনি কিন্তু করেছিলেন। আচ্ছা যদি বলা হয় যে চম্পারণ সত্যাগ্রহ তিনি যেটা করেছিলেন 1917 সালে, তো এই মানে যদি বলা এখান থেকে প্রশ্ন পড়বে কি যে আফ্রিকা থেকে ফিরে আসার পর প্রথম কোন সত্যাগ্রহ হয়েছিল মহাত্মা গান্ধীর জীবনে, সেটা কিন্তু মনে রাখবে চম্পারণ সত্যাগ্রহ। এটা হচ্ছে গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ, গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ ইন ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, এটা তো আহমেদাবাদ মিল স্ট্রাইক তো হয়েছিল 1918 সালে। আচ্ছা, খেদাটাও হয়েছিল কিন্তু 1918 সালেই হয়েছিল, কিন্তু মনে রাখবে এটা হচ্ছে কি সেকেন্ড সত্যাগ্রহ হয়েছিল, ঠিক আছে, সেকেন্ড সত্যাগ্রহ হয়েছিল কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, আর ডান্ডিটা কবে হয়েছিল তোমার? ডান্ডিটা হয়েছিল তোমার 13ই মার্চ 1930 থেকে, ঠিক আছে, 6 এপ্রিল, পুরো 24 দিন, 24 দিন ডান্ডি মার্চ কিন্তু হয়েছিল। মানে কোথা থেকে হয়েছিল মনে রাখবে, সবরমতী আশ্রম থেকে, সবরমতী আশ্রম থেকে পুরো ডান্ডি অবধি কিন্তু হয়েছিল, ঠিক আছে, পুরো 24 দিন কন্টিনিউয়াস হেঁটে পুরোপুরি ও করেছিল আর কি। এবং কতজন অনুগামীতে নিয়ে মনে রাখবে, 73 জন অনুগামীতে নিয়ে কিন্তু তিনি গিয়েছিলেন। তার একবার কমেন্ট বক্সে তোমরা একটু আমাকে জানিয়ে দেবে 73 জন না 72 জন, এটা নিয়ে আমার একটু ডাউট আছে, একবার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে যে কতজনকে নিয়ে তিনি গিয়েছিলেন ডান্ডিতে। ওকে, তারপর দেখো নেক্সট বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? তো প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন। তো এই যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেটা করেন সেটা কত সালে মনে রাখবে, সেটা হচ্ছে 1885 সালে। তো প্রথম অধিবেশনটা হয়েছিল কোথায়? হয়েছিল হচ্ছে তোমার গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজেতে, সংস্কৃত কলেজেতে এটা কিন্তু প্রথম কিন্তু হয়েছিল। ওকে, আচ্ছা, এরপর এরপর ধরে নাও হ্যাঁ সরি, সল্ট সত্যাগ্রহটা না একটু আমি ভুল বললাম, এটা তোমার 13ই মার্চ হবে না, এটা 12ই মার্চ হবে, এটা ঠিক আছে, এটা হবে তোমার 12ই মার্চ হবে, 12ই মার্চ থেকে 6ই এপ্রিল সবরমতী আশ্রম থেকে কিন্তু শুরু করেছিল। ওকে, নেক্সট চলো। হ্যাঁ, নেক্সট চলো। এরপর দেখো বলেছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেটা আর কি হয়েছে, তো এটা হচ্ছে প্রথম আর কি গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু প্রথম হয়েছিল। আচ্ছা, আর আর যদি বলা হয় যে গোপালকৃষ্ণ গোখলে, তো গোপালকৃষ্ণ গোখলে কত সালে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে ছিলেন কিন্তু তোমার তোমার 1905 সালে, 1905 সালে কিন্তু তিনি বসেছিলেন, মানে প্রেসিডেন্ট কিন্তু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। আচ্ছা, গোপালকৃষ্ণ গোখলে একটা পত্রিকা লিখতেন, সেই পত্রিকাটার নাম কি মনে রাখবেন? হিতবাদী পত্রিকা, ঠিক আছে। আর গোপালকৃষ্ণ গোখলে একটা সোসাইটির সাথে যুক্ত ছিলেন, সেটা হচ্ছে কি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, তিনি এই জায়গাতে কিন্তু যুক্ত ছিলেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। আচ্ছা, আর যদি বলা হয় দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি কত সালে বসেছিলেন? তো দাদাভাই নৌরোজি হচ্ছে কি কলকাতায় বসেছিলেন, সেটা হচ্ছে কত সালে? 1906 সালে, 1906 সালে কলকাতাতে তিনি কিন্তু বসেছিলেন, মানে প্রেসিডেন্টশিপ কিন্তু হয়েছিলেন দাদাভাই নৌরোজি। আর আর আমাদের এই যে গোপালকৃষ্ণ গোখলে, এটা যে 1905 সালে তিনি যে প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটা কোথায় হয়েছিলেন? সেটা হচ্ছে বেনারসেতে। আর অ্যালান অক্টিভেন হিউম কি হচ্ছে এই যে মানে প্রথম আর কি কংগ্রেসকে স্থাপন করেন, ঠিক আছে, কংগ্রেসকে স্থাপন করেন অফিসিয়ালি, সেটা হচ্ছে অ্যালান অক্টিভেন হিউম। এই যে অধিবেশনগুলো যেগুলো হচ্ছে, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে স্থাপন করেন হচ্ছে অ্যালান অক্টিভেন হিউম। ওকে, নেক্সট চলো। সঙ্গীত পরিচালনার জন্য অস্কার পাওয়া যায় প্রথম ভারতীয়কে? সঙ্গীত পরিচালনার জন্য অস্কার পাওয়া প্রথম ভারতীয়কে সঙ্গীত পরিচালনার জন্য,
আর সেটা হচ্ছে কি তোমার অবশ্যই জানো, সেটা হচ্ছে কি A.R. রহমান। A.R. রহমান পেয়েছিলেন কোনটার জন্য? স্লামডগ মিলিয়নিয়ার, স্লামডগ মিলিয়নিয়ার এইটার জন্য তিনি কিন্তু প্রথম অস্কার পেয়েছিলেন। তো চলো আজকের জন্য আপাতত এই রইলো, আবার দেখা হবে নেক্সট সেশনে।